এই মুহূর্তে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিম উদ্দিন কথা বলছেন আন্দোলনকারীদের সাথে এবং কি বলছেন সে বিষয়ে তোমাদের ক্যামেরা মোবাইল নিয়ে আসো তাদের ন্যায্য দাবিতে আমরা তাদের নেতৃবৃন্দকে অনুরোধ জানাই যে কিছুক্ষণের জন্য হলো আমরা আমাদের দাবি দেওয়াগুলোকে আমরা সরকারের কর্তৃপক্ষের মাধ্যমে জানিয়েছি তাদের দাবি বিবেচনা করা মানছে এরা মানছে এটা তো বিষয়টা হচ্ছে ওনাদের দাবি তো সরকারের বিপক্ষে কাছে না ওনারা সরকার যেন না আপনি যে সরে যাওয়ার জন্য যে তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি আমরা আসছি এখানে আমাদের অফিসার ইনচার্জ সকাল থেকে ছিল এখন আমরাও আসছি আমাদের এসপি স্যারও আসতেছেন এখানে আরও অন্যান্য সংস্থায় কাজ করছেন আমরা আশা করব তারা তাদের দাবি দেওয়ার জন্য বিবেচনা নিতে হবে একইভাবে মানুষের যে কষ্টের কষ্ট যে খরা নেই যে যানবাহনের সারি দুর্ভোগ মানুষের এই বিষয়গুলো বিবেচনা নিতে হবে কারণ সবাই কক্সবাজারের মানুষ। ধন্যবাদ। কথা বলছেন কক্সবাজারের যে জেলা পুলিশের মুখপাত্র জসিম উদ্দিন সেখানে আসছেন এসে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলছেন আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে আন্দোলনকারীরা এই মুহূর্তেও সড়ক অবরোধ করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা সকাল থেকে আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে কোর্টবাজার থেকে যেই সমস্ত দুই পাশে গাড়িগুলো রয়েছে এখানে হাজার হাজার গাড়ি আটকা পড়তে আমরা দেখেছি। আমরা সকাল থেকে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। এখন জেলা পুলিশের যিনি মুখপাত্র জসিম উদ্দিন রয়েছেন তিনি সেখানে এসে যারা আন্দোলনকারীরা রয়েছে নারী পুরুষ তাদেরকে বোঝানোর চেষ্টা তারা করছেন। এর আগেও সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছে এসেছিলেন এসে তাদেরকে বোঝানোর চেষ্টা তারা করেছিলেন। তারা বলছেন 3 মাস আগেও তারা এইভাবেই আন্দোলন করেছিল এবং আন্দোলনে তাদেরকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ তাদেরকে একটা আশ্বাস তারা দিয়েছিল। আশ্বস্ত করার পরে সেটি তারা বাস্তবায়ন করেননি। তারই প্রেক্ষিতে আজকেও তারা সেই স্থানে এসে তারা আন্দোলনের ডাক দিয়েছেন। তারা বলছেন আমরণ অংশনে তারা নেমেছেন এটা কিন্তু আমাদেরকে বলেছেন। তবে তাদের সাথে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি সেটি হলো তারা বলছেন 4000-এরও অধিক রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত নারী পুরুষ এই মুহূর্তে তারা আন্দোলনে আসছেন। তারা যে সমস্ত হোস্ট টিচাররা রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করতো তারা মূলত আজকে আন্দোলনে অংশ নিয়েছেন এটা কিন্তু আমাদেরকে তারা বলেছেন। তো দেখতে পাচ্ছেন তারা একেবারে সড়কের দুপাশে তারা এভাবেই বসে পড়েছে এবং বসে পড়ে তারা সকাল থেকে আন্দোলন তারা তাদের মতো করে চালিয়ে যাচ্ছেন। আপনারা কয়টার দিকে আন্দোলনে আসছেন? আমরা সকাল 6টা থেকে আন্দোলনে আসছি। কি দাবি রয়েছে আপনাদের? আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা যে 1179 জন টিচার আছে ওই টিচারগুলা যতক্ষণ তাদের চাকরি পূর্ণ বহাল হবে না ততক্ষণ পর্যন্ত এটাই আমাদের দাবি। আপনাদের এই আন্দোলনের কারণে হাজার হাজার মানুষ যে দুর্ভোগের শিকার হচ্ছে সে বিষয়ে কি বক্তব্য রয়েছে? তারা আমাদের পাশে আসতে বিদায় আমরা এখানে আজকে আন্দোলনে আসছি। সেনাবাহিনী কি আশ্বস্ত করেছে আপনাদেরকে সকালে? কি বলেছে তারা? আমাদের শৃঙ্খলা বাজানো কি বলেছে? জি ভাই কি বলেছে সেনাবাহিনী? কি বলেছে সেনাবাহিনী? এখানে এসে বলতেছে যে আমাদের শৃঙ্খলা আমাদের মানে আমরা যাতে উচ্ছৃঙ্খলা না করে আমাদের ইয়াটা করার জন্য মেনে আমাদের কি করতে বলছে, আন্দোলনটা করতে বলছে। এই আন্দোলন আপনারা যে আন্দোলন করতেছেন এই দাবিগুলো যদি মেনে না আনে তখন কি করবেন আপনি? আমরা আরো এর চেয়ে কঠিন পথে নেমে যাবো। আমরা কঠিন আন্দোলন করব, এর চেয়ে কঠিন হবে। রাস্তায় শুয়ে থাকবো আমরা প্রয়োজনে।
এভাবে আমরা এখানে বসে থাকবো। কতজন মতো আন্দোলনকারী এখন আন্দোলন? এখানে প্রায় আপনার 4,500 মতো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সকাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, তবে তারা এখনো পর্যন্ত রাস্তায় বসে পড়েছেন, রাস্তা তারা ছাড়েননি। তারা সকাল 7টা থেকে তাদের যে যৌক্তিক যে দাবি রয়েছে সেটি কিন্তু তারা বলছেন আন্দোলন শেষ হবে তাদের দাবি মেনে নিলে, এমনটা কিন্তু তারা বলছেন। আমি এই পাশটা একটু দেখানোর চেষ্টা করবো। এখানে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র রয়েছেন, জসিম আসছেন, আমি ওনাকে যুক্ত করার চেষ্টা করব। তারা কি বলছেন সে বিষয়ে আরও একটু জানার চেষ্টা করব। তারা এখানে এসে তারা আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে মূলত বোঝানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা সেখান থেকে আছি, দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি সকাল 7টা থেকে আমরা এইখানে কোর্টবাজারে যে আন্দোলন করছেন রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত যে পোস্ট টিচাররা রয়েছেন তারা, আমরা সে বিষয়ে আপনাদেরকে সকাল 7টা থেকে দেখানোর চেষ্টা আমরা করে যাচ্ছি। আমরা এই মুহূর্তে সেখানে রয়েছি, তবে প্রশাসন কি বলছেন সে বিষয়ে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তারা সেদিকে তাকিয়ে রয়েছেন, এবং প্রশাসনের পক্ষ থেকে কি বার্তা আসছে সাধারণ মানুষ সেটি তারা বলছেন। সাধারণ মানুষের কি দাবি রয়েছে এবং সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে সকাল থেকে সেটি কিন্তু সাধারণ মানুষ বলছেন। এই মুহূর্তে আমরা দেখছি এখানে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা এখানে আসছেন, এসে তারা এখানে দেখতে পাচ্ছি উকিয়া থানার অফিসারকে দেখতে পাচ্ছি। উকিয়া থানার অফিসার কি বলছেন এ বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আর এখানে যে জায়গাগুলো আছে তারা চাকরি হারাচ্ছে, আমার দৃষ্টিকোণ থেকে তারা ঠিক আছে। ওভারঅল আবার এই যে তারা রাস্তার মধ্যে যে মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করছে, এটা আবার আমার দৃষ্টিকোণ থেকে দুই দিক থেকে কথা হয়েছে। মনে হয় তাদের মধ্যে থেকে বেশ কিছু সংখ্যক টিচার মনে হয় বাই দ্য টাইম বিভিন্ন জায়গায় মনে হয় তাদেরকে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, বাকিদেররাও পাইপলাইনে আছে। তো এই মুহূর্তে মনে হয় আমাদেরকে যাতে আমরা কাজ করতে পারি, তাদের জন্য ভালো কিছু করতে পারি, সেরকম একটা ব্যবস্থা তারা একটা পজিটিভ একটা যদি স্টেপ নেয় এটা ভালো হবে। ঠিক আছে। আর আপনাদের মধ্যে থেকে যারা সিনিয়র পর্যায়ে যারা আছে টিচারদের মধ্যে কেউ যদি সামনে আসেন আমার সাথে কথা বলতে পারেন। আপনার যে মেসেজগুলো আছে এটা আমি যারা কনসার্ন অথরিটি আছে তাদেরকে আমি পৌঁছে দিতে পারি, কিন্তু রাস্তা ব্যারিকেড দিয়া এটা আমার কাছে যুক্তিযুক্তি মনে হচ্ছে না। আচ্ছা, এটা আমি বলি এটা স্যার, আসলে আমাদের তো বেশ কয়েক দফা বসা হয়েছে। আপনার প্রতিনিধি ছিল মেবি গত মাসে যখন মিটিং হলো, প্রায় 6 থেকে 7 ঘন্টা একটা না কিন্তু আলাপ হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি তারা বারবার একটা কথা বলে আমাদের ডিসিশন মেকিং এর জায়গা এখানে না, বা নিউ ইয়র্ক এভাবেই তারা আমাদেরকে পরিবেশনগুলো করে। সেই জায়গা থেকে তারা ডিসি স্যার যেহেতু মধ্যস্থতা করছিল, ওনারা 1 মাস সময় চেয়েছে। আমরা খুব কষ্ট করে সেই টিচারগুলোকে 1 মাস সময় নিয়ে দিয়েছি, এবং ওখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দগুলো ছিল। তো তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে এটা যদি কোনো সমাধান না হয় তারাও রাজপথে থাকবে। এখন এটা যে পর্যায়ে আছে এটা এখন নিউ ইয়র্ক লাগবে না, ইনশাআল্লাহ আমাদের এর নিজেদের সমস্যা যদি নিউ ইয়র্কের থেকে আমরা তো আসলে অনেকদিন অপেক্ষা করছি, নাকি আমরা নিজেরাই পারবো ইনশাআল্লাহ। আমাদের এই কর্মসূচিগুলো দেয় নাই, এসএসসি পরীক্ষার্থী ছিল জনদুর্ভোগের জন্য, কিন্তু আমরা শুরু আজকে রাজপথে এই অনুরোধটা অন্তত আমরা এটা আশা করবো না, বা এটা আমরা চাচ্ছি না, অ্যাকসেপ্ট করতে পারবো না। আমরা সকাল থেকে অনুরোধ হচ্ছে জনদুর্ভোগ যেটা সৃষ্টি হচ্ছে এটা আমাদের দায়িত্ব অবশ্যই, কিন্তু আমাদের অধিকারের জন্য আমরা রাজপথ থেকে একটা পয়েন্ট জাস্ট শিক্ষকদের চাকরি গেছে, বিশটা পয়েন্ট এটা হচ্ছে স্থানীয়। মাইকটা বন্ধ করো। আমরা যদি আমাদের নিজেদের সমস্যা যদি নিজেরাই সমাধান করতে পারি, আপনারা এই বিষয়গুলো জানেন কিনা যে ওই যে আমাদের টিচারদের মধ্যে একটা বিরাট পার্ট কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, জানেন এটা? ও মারে হড় বললে ঠিক আছে।
মানের মতো হয় তাহলে আমরা ছেড়ে দিই। এটা পাইপ লাইনের মধ্যে এটা মনে হয়ে যাচ্ছে ড্রাগ দেশে মনে আজকে অর্ডার করতে পারে মনে আছে না স্যার, ওটা স্যার আপু আগে আমি বলি। আচ্ছা সব মিলে মানে এটা তো মানে এখন সমাধানের পথে স্যার এটার অপেক্ষায় স্যার এখন প্রসেসিং এর মধ্যে সেটা স্যার ডিসিআর আপনার মিটিং এর মধ্যে বলা হয়েছিল। ওনার ফ্যামিলি অসুস্থ, উনি ঢাকায় গেছেন। ওনারা 415 নিবে বলছিল, মানে 450 জন। এটা আমার সাথে কথা হয়েছে আসার সময় গাড়ি। ওটার জন্য কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম স্যারের কাছে। ওটা আপনার মেবি রবিবারের যে সোমবারে একটা মিটিং আমাদেরকে রেজুলেশন আকারে জানাবে বলছিল। সোমবারে যখন ডিসি স্যারের কাছে গিয়েছিলাম আমরা প্রতিনিধিরা, তখন স্যার আপনার ইউনিসেফকে ওটা অবগত করে নিতে পারবো না। আমারও তো ইউনিসেফে যাবো কেন, আমরা তো চিন্তা করছি ব্রাক আমাদের অন্যান্য যে আমাদের যে এনজিও যে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলছি, আমরা ফেস টু ফেস স্টেপ বাই স্টেপ আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে নেব। 150 সেন্টার যদি নিয়ে যায়, আজকে আমি যেটুকু জানি আমার কাছে মনে হয় এখানে 300 বা 350 মতো মনে হয় টিচার্সরা আছে। তার মধ্যে আর বেশি আছে স্যার। না, আমি আমার স্ট্যাটিস্টিক আমি বলছি, ইউর স্ট্যাটিস্টিক মাইট বি ডিফারেন্ট, বাট মাই স্ট্যাটিস্টিক ইজ অন 300। তাহলে কি হলো, তার মধ্যে থেকে যদি 150 যদি তারা দেওয়া হয়, যদি ব্রাক নিয়ে নেয়, আমরা ব্রাকটা আরও 50 জন নিতে বলছি, তারা কিছু এগ্রি করেছে 200 জন তাই নিয়ে নেয়। বাকি আরও কয়েকটা এনজিও আছে যেগুলো বোর্ডের সাথে আমার কথা হয়েছে, তো এদেরকে তো তারা জবলেস হয়েছে আর কি, এবং তাদেরকে জবে ফিরিয়ে দেওয়ার পরে তো আর এটার কোনো কারণ আমি দেখি না। ঠিক আছে স্যার, ওখানে ডিসি অফিসে কিন্তু আমাদের 450 জনের কথা বলা হয়েছিল। হ্যাঁ, ওইটাই ইমপ্লিমেন্টেশন হচ্ছে, ওইটা স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্টেশন হচ্ছে। কিন্তু স্যার আমাদের স্যার টিচার ছাঁটাই হয়েছিল স্যার 1179 জন। অনেকে তো বাইরে চিঠি পাঠাচ্ছে, এই যে 150টা এনজিও সাথে চিঠি পাঠাচ্ছে অলরেডি। 150টা এনজিও সাথে আপনাদের যে মিডিয়ার মধ্যে আছেন তাহলে ভালো আছে। এই যে অলরেডি আমি তো খবর নিয়ে আসছি আমার দেওয়ার জন্য। এই চিঠি আপনারা পান নাই? 150টা চুক্তি হচ্ছে যে না আমরা পাইনি, না চিঠি পাইনি। তবে ডিসিশন মেকটা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার সুযোগ নেই, দেখছেন আপনারা এটা দেখেন। এটা সমস্যা। আমি গোড়া থেকে আসার পর থেকে আমি বিশ্বাস করি, তাহলে আপনার সুবিধা হবে। কেন সুবিধা হবে? আমি এটা নিয়ে সরকারের কাছে আমি 2বার স্পেশাল রিপোর্ট দিয়েছি যে এই টিচাররা তারা প্রায় এটা তাদের জীবন ইয়ের মধ্যে বলেছি। আমি ওই যে ডিসিআই মিটিং করেছিলাম, আমি বলেছি এটা তারা খেয়ে তারা এই পেশা এইটা শুনে বিভিন্নভাবে এটা সরকারের কাছে আমি 2টা স্পেশাল রিপোর্ট দিয়েছি, তাদের বিকল্প হিসেবে কী করা যায়। আজকে এটা নিয়ে কিন্তু আমি কাজ করছি, আমি ওখানে রিপোর্ট দিতে পাশাপাশি নিয়ে কাজ করছি, এবং আমি এর সাথে বলছি ইতিমধ্যে কিন্তু রিপোর্ট চলে আসছে। আমি কাছে রিপোর্ট নাম করে দিয়ে দেড়শো টিচার নিয়ে কেমন সম্ভব? তাদের স্যার আমাকে হচ্ছে এডিএম স্যার ফোন দিয়েছিল একটু আগে, এডিএম স্যার ফোন দিয়েছিল, ইউনূস স্যারও যোগাযোগ করেছে ওইদিকে সেনাবাহিনী সাইমন স্যার। এখানে মেসেজটা এমন না, মেসেজটা আমি ওই যেভাবে বলছি আর কি, মেসেজটা হলো যে এর মধ্যে 150 সেন্টারের যে টিচারটা দায়িত্ব ব্রাক নিয়েছে, নিয়েছে, হ্যাঁ তাদেরকে আরো বলা হয় একবারে 400 লোককে আমি একবারে দিয়ে দেবো। আমাদের সাথে আমি দেখেছি কার প্রতি আমার দেশের ইন্টারনাল রিসোর্সের প্রতি। স্যার আপনি তো 2 তারিখ ছিলেন, 2 জুলাই আমাদের সাথে মিটিংয়ে ছিলেন, এবং সিদ্ধান্ত আমরা তো ইনস্ট্যান্ট নিব সিদ্ধান্ত যদি কেউ নিতে চায় এখানে সমাধান হয়ে গেছে। তুমি কিছু বলি, আমরা তোমার রিপোর্টের মধ্যে তুমি লিখে দিও তাদেরকে বিকল্প যে ব্যবস্থা কর্মসংস্থানের এনজিওর সাথে কথা বলে এইটা তুমি প্রধানের মধ্যে লিখে দিও, ঠিক আছে? এটা একটু করে দিলে ভালো উদ্দেশ্য হলে বাকি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করে ফেলে এটা ভালো হবে। রিদওয়ান সামনে পিছনে যাবো রাস্তাঘাট তো বড় ব্রেকের আপনি 3 দিন করোনা দিতে পারবেন। স্যার আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমাদের 2 তারিখে যখন মিটিং হয়েছিল তখন তো আপনি প্রায় অর্ধেক সময় থেকে চলে গেছিলেন, আপনার বক্তব্য দেওয়া শেষ করে রহিম তুই সংগ্রহীয় আমরা কাউকে ঠেলি লেগে না তারা অনলাইন নয় মানে 2 ভিডিও দিয়ে
শেষ করো হয়ে তো হতা হইব এগুলো আর তো কোনো দায়িত্ব নিচ্ছে না। তোর মাথা ফোটা স্লন না রহিমের ভাই মাদত আছে আবার আমরা তো কন্টিনিউ আন্দোলন চালাই এটা কন্টিনিউ আন্দোলন অনেকদিন থেকে আমরা তো আগাচ্ছি না, আমরা কিন্তু তুমি যেখান থেকে ইউ হ্যাভ স্টার্টেড দিস মুভমেন্ট আমাকে সেখানে নেই। তাহলে আমাদের একটা দাবি মেনে নিক যে তারা যতদিন যেটা সলভ করতে পারতেছে না এটা তারা শিক্ষা প্রকল্প বন্ধ ঘোষণা করুক। মানুষের ভাত রুটির ব্যাপার এটা তো আমি বুঝি, তুমি তো এটুকু বুঝো যে এটা পুলিশের দায়িত্ব লাগানোর ব্যাপার। তারপরে কিন্তু এই দায়িত্বটা আমরা করছি। আমি আজকে আবার রিক্রুটমেন্ট রেখে চলে আসছি। আবার দ্বিতীয় যেটা হয়েছে যে আবার আমি এটা সরকারকে আর একটা স্পেশাল রিপোর্ট দিয়েছি যে এনাদেরকে একটা যদি এনজিওর মাধ্যমে যদি হোক তাদের যদি ইমপ্লিমেন্টেশন না করা হয়, তাদের যদি ডিপ্লয়মেন্ট না করা হয় ঠিক আছে, তাহলে এটা কিন্তু আলটিমেটলি স্যার এখানে আমাদের দুইটা ওয়ে আর কি। আমিও যোগ্য মানে ওদের কাজ বাট আমিও তাদের সহযোগিতা করছি সে জায়গা থেকে আমি এখন স্যার আমাদের কথা হচ্ছে দুইটা হবে, হয় এদেরকে বহাল বলে চিঠি দিবে, আর যদি তারা না পারে তাহলে তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা, এটা যতদিন সলভ হচ্ছে না আমাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করলাম, আমরা এখনই রাজপথ ছেড়ে দিব। এটা চিঠি দিয়ে একদম সিম্পল আনুষ্ঠানিক কোশ্চেন সেটা তারা দিক, ইউনিসেফ দিক বা দিক, যে এনজিওগুলো প্রতারণা করেছে এরা করুক। তো এরা ইউনিসেফ গুলো তো এখানে চাকরি করতেছে, আমাদের প্রশাসনের সহযোগিতায় তো তারা এখানে করতেছে। আমাদের অর্গানাইজেশন না, আমরা যেটা করতে পারি আমাদের যারা আছে এখানে, তারা যে ব্র্যাক যেটা করেছে বা অন্যান্য যারা এনজিও যারা আছে তারা আমাদের সাথে কাজ করছে, আমরা তাদের কাছে বলবো যে ভাই আমি মুক্তির সিপের সাথে কথা বলেছিলাম গতকাল। এটা তো ডোনার ফান্ডিংটা হচ্ছে ইউনিসেফ, সবার ডোনারটা হচ্ছে যে ইউনিসেফ মাদার ফান্ড। আমরা বুঝতেছি ইউনিসেফ করবে, কিন্তু ইউনিসেফরা এখানে কেমনে কাজ করতেছে, তারা নিশ্চয় প্রশাসনের প্রতিনিধির সহযোগিতা, তাহলে তারা এখানে করবে কেন? আমরা বলতেছি প্রতারক এনজিও ঢুকতে পারবে না, এটা ওরা আশ্বস্ত ওদের সাথে প্রতারণা চালু আছে আমার এলাকায়। আমাদেরকে বাদ দিয়ে ওরা ক্যাম্পে যেতে পারবে না। কিন্তু ওরা আমার এলাকায়, তো আমার তাহলে ওরা আমার প্রশাসনের কথা অমান্য করে বা আমার স্থানীয়দের তারা 7 তারিখ বৃহস্পতিবারে কথা দিয়েছিল, রবিবারের মধ্যে তারা 450টা লার্নিং সেন্টার কিভাবে হস্তান্তর করবে সেটার একটা লিখিত ব্যাখ্যা দিবে। তো আমি সবার সাথে একে একে যোগাযোগ করেছি। এডিএম স্যার আমিনুল ইসলাম যিনি আছেন আমাদের কক্সবাজারের, ওনার সাথে যোগাযোগ করেছি। উনি রাত 11টার মধ্যে দিবে বলছিল রবিবারে, যেহেতু আমরা সরকারি বন্ধ ছিল শুক্রবার শনিবার, তাদেরকে আমরা 2 দিন সময় দিয়েছি এবং রবিবারেও সময় দিয়েছিলাম। পরবর্তীতে তারা উনি বললো যে সোমবার 10টার মধ্যেই জানাবে। তো সোমবারে তাদের মিটিং থাকার কারণে তারা খুব ব্যস্ত ছিল। এডিএম স্যারের একটা কোর্ট ছিল, ডিসি স্যারের সমন্বয় মিটিং ছিল, যার কারণে তারা সময় পায়নি। আবার আমরা 7 জন প্রতিনিধি 12টার মধ্যে আবার ডিসি অফিসে যাই। তো ওনারা আবার অ্যাঞ্জেলা ম্যাডাম ইউনিসেফের যিনি প্রধান পরিচালক আছেন ওনার সাথে যোগাযোগ করেছে। তো তারা আবার বললো যে সোমবার 6টার মধ্যে এসে তারা একটা ফিডব্যাক জানাবে লিখিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তারা সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, আজকে সোমবার পর্যন্ত তাদের কোনো লিখিত ব্যাখ্যা দেয়নি। সেই প্রেক্ষিতে আমি আমাদের জেলা সর্বোচ্চ জেলা প্রশাসন ডিসি মহোদয় এবং আমাদের উকিয়া উপজেলার ইউনু মহোদয়, উনি অবশ্যই ওনার অসুস্থতার কারণে ওই দিন উপস্থিত হতে পারে নাই। আমাদের এসিলেন্ট ম্যাডাম ছিল, তবে দুঃখজনক হচ্ছে যে আমাদের এসপি মহোদয় আমাদের দ্বিতীয় মিটিংয়ে উপস্থিত ছিল না, যার কারণে এই বিষয়ে সে সরাসরি অবগত না। তবে তিনি জানেন, তাকে জানানো হয়েছিল। তবে এখনো পর্যন্ত তারা যে একটা সময় দিয়েছিল রবিবারে, কিন্তু রবিবার এক সপ্তাহ পরে, যার কারণে বিশ্বাসের সবাই এগুলো জানে আমরা তারা শিক্ষকরা নিয়ে স্যার অবগত আছে বলেই ডিসি স্যারের প্রতিনিধি আসছে পরে আমি বলতে বাধ্য হচ্ছি আর কি।
এসপি স্যার আগে না, উনি সর্বোচ্চ যে কাজ স্যার তো কাজ করতেছে, এটা কিন্তু আমি জানি। আমরা চাইছিলাম যে আমাদের ইউনূস স্যার যে সকাল থেকে এটা নিয়ে রাত থেকে ব্যস্ত আছেন সেটা আমি জানি। কিন্তু ক্যামেরা রাসেল ভাইয়ের ক্যামেরা স্যার আমাদের বিষয়টা কিন্তু একদম সিম্পল, দুইটা ওয়ে আমি ইউনিসেফ রাইট আপনারা কিন্তু এতগুলা মানুষকে আটকে রেখে তো আসলে আন্দোলন করেন এক পাশে কিন্তু মানুষকে এক পাশে তো স্যার কোনো আন্দোলন এভাবে করা যায় এটা আপনারা এখন যেভাবে যাচ্ছেন এটা কিন্তু একটা না স্যার, আমি একটু কথা বলি, আপনি আমার কথাটা শুনুন। প্রবলেম, ঠিক আছে স্যার আমি মানে ব্যাপার হলো যে আস্তে আস্তে আমরা তো করছি স্যার তারা চল করে দিলে প্রবলেম সব সলভ হয়ে যাচ্ছে, প্রবলেম ক্রিয়েটই হবে না। ঠিক আছে। এখন যেদিকে যাচ্ছে এটা কিন্তু একটা ভালো দিকে যাচ্ছে না, ঠিক আছে? আপনাদের আজকের দেশে হয়ে যাবে, কিন্তু এখন যেটা করছেন এটা মনে হচ্ছে যে সব কিছু না, ঠিক আছে? এরা ধাপে ধাপে দিবে স্যার, ধাপে ধাপে যে বাকি শিক্ষকগুলো নিবে সেটা নিশ্চয়তা যদি আপনি নেন, আমরা এখনই আমি তো নিশ্চয়তা নিতে পারবো না। আমাদের এসপি মহোদয় যদি বাকি 150টা লার্নিং সেন্টার করে আরো অনেক অন্যান্য অর্গানাইজেশন আছে তাদের দায়িত্বগুলি স্যার যদি উনি অনেস্ট একজন ব্যক্তি, কক্সবাজার জেলার মধ্যে তার একটা সুনাম রয়েছে, তো সে যদি দায়িত্ব নেয় আমরা উনার স্পষ্ট বিবৃতিতে কিন্তু আমরা এটা আপনি তাহলে বুঝতে পারলো পারি সরকারের উদ্যোতন পর্যায়ে এগুলো পৌঁছে দিতে পারি। স্যার ওনাদের থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেন যে তারা মানে রাসেল ভাই মানে সমাধানশীল বলে এত কথা নয়, অনেক কথা হইছে এখানে, কথা ভাই শর্ট এইসব কথা না। আর একটা সমাধান করছে আর একটা যারা নয়ের জায়গা বাকি যতটুকু আছে যতটুকু সালাউদ্দিন ভাই আজকে আসতো আমরা দুজনে বসেই আমরা করে ফেলতে পারতাম, ঠিক আছে ভাই? তো টাকা এখন জানো টাকা আছে, এখন 150 হয়েছে আর বাকি যে লোক আছে আমি সালাউদ্দিন ভাই টোটালি পসিবল না। ওই কাউন্টেনের সাথে তারা শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা যতদিন সলভ হচ্ছে না। আপু এগুলো 150-300 এগুলো কাউন্টিং না, 300 এগুলো কাউন্টিং না। কোথায় 1179 জন, কোথায় 150 জন, এগুলো পসিবল না। 450 জন একটা ফিগারের মধ্যে সমাধান একদম ইজি। তারা শিক্ষা কার্যক্রমগুলো যদি বন্ধ করে দেয় আমরা এখন ওনারা সিদ্ধান্ত নিক, যতদিন পর্যন্ত সিদ্ধান্তটা নিতে পারবে না ততদিন কার্যক্রম বন্ধ থাকবে। একটা কাজ করলে আপনাদের পক্ষ থেকে স্যার এটা এখন ফুটবাজার মানে ফুটবাজার পর্যন্ত বিস্তৃত, তো স্যার কি বলতে চাচ্ছে? তো যদি এটা যদি মেনে না দেখবেন টাকা তখনই আমি বাড়িয়ে বলতে পারবো না, আমি বলছি কথাটাকে আপনাদের মনোযোগে শুনে, যেহেতু একটা পার্টি বলা করেছি আপনারা যে মুভমেন্ট করেছেন এই জন্য কিন্তু এটা আজকে ইনস্ট্যান্ট অর্ডারটা কিন্তু এসেছে। আর আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট থেকে যেটা দেখলাম যে আইজিপি ছাড়া আরও সিনিয়র অফিসাররা বলতে দেবে এই সরকার জানাচ্ছে, আশা করি এটা খুব হয়ে যাবে। আর আজকে যে হয় না এটা যে আশ্বাস দিচ্ছি আর কি সেটা খুব না, আজকে তো অনেকাংশ আমরা কিন্তু আগাচ্ছি। স্যার এটা আমরা যদি আরো স্টে করি আরো থাকি একদম ফাইনালি এইভাবে করা যাবে না, ঠিক আছে? আমি রক্ষামূলক করে তাহলে এটা মেসেজটা কিন্তু ভালোভাবে যাবে না, যেহেতু আজকে আমরা একটা আগাচ্ছি কাজের 150 নিয়ে এখন এভাবে ওই জায়গায় যদি স্থির থাকে, না ওই জায়গায় যদি ডেডলাইন করে থাকে, আপনার যদি একটা হাতে বাচ্চা করে দিতে চাও সেটাও জন্মের পরে একবারে কিন্তু হাতে তুলতে হবে না। স্যার আমরা অনেক সুযোগ দিয়েছি, আমরা অনেক সময় দিয়েছি। এখন 150 জন নিব, এখন 150 জন কিভাবে সিলেক্ট করবে? 1179 জন থেকে এখানে একটা চ্যালেঞ্জ আসছে যে মানে ধাপে ধাপে কখন নেবে একটু জিজ্ঞেস করে আমাদের। অ্যাকচুয়ালি এটা তো আমার তো মনে হয় যে যদি ব্যাপারটা যে এরকম হয় যে না সবাইটা সমাধান হয়ে যাওয়ার পরও তো রাস্তা থাকবে তাহলে কিছু করে না। না তখন আপনারা অ্যাকশন যাবেন। এখন তো তখন থেকে ইলিগাল পর্যায়ে চলে যাবে। একটা হচ্ছে হয় সবাইকে বহাল করতে হবে, তারা যদি ফান্ড ক্রাইসিস বহাল করতে পারতেছে না তাদের সব শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে হবে, এটা নোটিশে করতে হবে। শেষ, আমাদের আর কোনো দাবি নেই। দাবির তো কোনো শেষ নাই। দাবি আমি যেমন পুলিশের চাকরি করি, আমি আরো 100টা দাবি করতে পারি। এরা যদি 1109 জনের মধ্যে স্যার 1100 জনের চাকরিও দেয় এটাও আমরা মানবো না। তবে 9 জন কেন এখানে আরেকটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে ইউনিসেফ কিন্তু এখান থেকে একবারে আলাদা একটা পার্ট হয়ে গেছে। মানে আমাদের যে বাংলাদেশের প্রশাসন যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে দিয়ে ব্র্যাককে একটা আলাদা পার্ট
বানিয়ে নিচ্ছে। এখন ইউনিসেফ কিন্তু দায়ী থেকে মুক্ত হয়ে যাচ্ছে। ইউনিসেফ তাদের ইস্যু, আমাদের টিচারদেরকে চাকরিতে পুনর্বহাল করাটা হচ্ছে আমাদের। হয় পুনর্বহাল করতে হবে, তারা যদি ফান্ড ক্রাইসিসের জন্য না পারে, ফান্ড ক্রাইসিস শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। না হলে আপনারা শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেন। স্যার আমি 100 বার বলছি যে প্রত্যেক ডোনার পার নিয়ে একটা মিটিং বসেন, এনআরসিকে অফার করে আপনি কয়জন নিতে পারবেন, কি বল কারিতে কোনো ডোনার পারতে সাথে করে বসাবেন। আপনি সবাইকে একসাথে বসালে একটা ডোনার যদি 100 জন করে নিলে তাদের সবার হবে। আপনার ইচ্ছা বলতেছে আমি 150 জন টিচার নেওয়ার মতো আমার ক্যাপাসিটি আছে, কিন্তু ইউনিসেফের কোনো ধরনের কি নাই। স্যার আমরা অনুমতি নিয়ে আমরা আন্দোলনটা আসলে কন্টিনিউ করি। মুভ অন। স্যার কত ক্যাঙ্গুরি করছি আমরা। আজকে কিছু পজিটিভ নিউজ আছে। ব্র্যাক থেকে তাদের দেশ সেন্টারের দায়িত্ব নিয়েছে, আমরা তাদের সাথে কথা বলছি। এখন তারা যেটা করছে যে তাদেরকে ধৈর্য ধরা উচিত বলে আমি মনে করি, যে তারা দ্রুত যাতে তাদের যে টিচার যারা চাকরি হারিয়েছে তাদেরকে স্টেপ বাই স্টেপ তাদের তো ব্যবস্থা হচ্ছে। এখন তারা চাচ্ছে যে একবারে সকল টিচারদের যেন একবারেই যেন তাদেরকে চাকরিতে কোনো না কোনোভাবে যে তাদের অ্যারেঞ্জ করা হয়। আমি তাদেরকে বলেছি যে আজকে 150 জন্য ব্যবস্থা হয়েছে, বাকি যারা স্টাফরা যারা আছে তাদের স্টেপ বাই স্টেপ হবে। তারপরে তাদের সাথে আমি কথা বলি, তারপরে দেখি যে আমরা কতটুকু আগাতে পারি। তাদের আরও কিছু কথাবার্তা আছে, যেগুলো আমরা শুনি। লেটস কাম। আর এই যে এখনো তো তাদের অবরোধ কর্মসূচি চলছে এবং জনদুর্ভোগের সাথে জনদুর্ভোগের সাথে এই চাকরির সাথে কোনো সম্পর্ক নাই। তাদের যারা এখানে চাকরি থেকে যারা জব থেকে যারা তাদেরকে দূর করা হয়েছে, তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটা তারা করতে পারে না। এটা সম্পূর্ণ মানে অন্যায় এবং এটা আইনগত এটার কোনো ভিত্তি নেই। আমাদের দেশে এটা যেগুলো করে থাকে যে একটু হলে রাস্তার মধ্যে অবরোধ করা, জনদুর্ভোগ বাড়ানো আর কি, এটা ঠিক হচ্ছে না। এবং তাদের জন্য আজকে একটা মেসেজ ছিল, যেটা আবার আমি রিপিট করছি, সেটা হলো যে তারা তাদের দেশের লোকে কিন্তু অলরেডি কিন্তু একটা পজিটিভ একটা নিউজ আসছে, তাদের জন্য একটা এনজিও দায়িত্ব নিয়েছে দেশের জন্য। বাকি যেটাও অ্যাপ্লিকেশন করা আছে সেটাও ধীরে ধীরে হয়তো স্টেপ বাই স্টেপ হয়তো এটা অ্যাকসেপ্টেড হবে, এবং আশা করি যে এটা খুব শর্টলি এটা একটা সমাধানের একটা পথে যাবে। এখন তো আপনার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, স্বাভাবিক কারণে আপনারা কি ব্যবস্থা নেবেন? যে প্রশ্নগুলো করেছেন এটা যদি আমার উত্তর দেওয়ার কথা না, তারপর আমি উত্তর দিচ্ছি আমি যেটুকু জানি। কতজনের দায়িত্ব নিচ্ছে আমি ল অ্যান্ড অর্ডারের পার্টটা দেখি। তারপরেও আজকে যে চিঠিটা দেখলাম সেখানে 150টা সেন্টারের দায়িত্ব ব্র্যাক থেকে নেবে বলে এখানে একটা সম্মতিপত্র আমি দেখলাম। আচ্ছা ঠিক আছে। কিন্তু বারবার তো এই ধরনের অবরোধ কর্মসূচি বারবার আমরা দেখতে পেয়েছি। আপনি একটু বলেন না আসলে আমাদের বক্তব্য। আপনারা জানেন যে এই ব্যাপারটা টোটাল দায়িত্বটাই কিন্তু আসলে যেটা হলো ভিতরে যে ডোমেস্টিক যে বিষয়গুলো আছে, এটা RRRC, ইউনিসেফ এদের দায়িত্ব। কিন্তু যাদের কাছে দায়িত্ব এরা না করে রাস্তার মধ্যে এসে এটা মুভমেন্ট করতেছে এবং এখানে তারা সড়ক অবরোধ করছে। এটা আমার দৃষ্টিতে এটা জনদুর্ভোগ এই এলাকার মধ্যে যা দেখলাম প্রচুর বাড়াচ্ছে। এটা তাদের দ্রুতই এটা এখান থেকে জনদুর্ভোগ কমানোর জন্য যে ব্যবস্থা করা দরকার, ইফেক্টিভ মেজার্সগুলো আমরা নিচ্ছি, তাদের সাথে কথা বলি। তারপর এটা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে থেকে এটা আমাদের একটা মিটিং হয়েছে, এখানে যারা আমরা জেলা পর্যায়ে যারা সর্বোচ্চ পর্যায়ে ছিলাম তারা এখানে যেটা করেছি, বিকল্প অল্টারনেটিভ কোনো ওয়ে আছে নাকি সেটা করে দেখা যায়। আপনাদেরকে বলেছি কিছুক্ষণ আগে আমি যে 150 টিচারদের ব্যাপারে একটা এনজিও দায়িত্ব নিয়েছে। বাকি যেটাও অ্যাপ্লিকেশন করা আছে
এবং সেটাও স্টেপ বাই স্টেপ অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আর আন্দোলনকারীরা তো এই দাবি এখনো মেনে নিল না, এখন জনদুর্ভোগ কিন্তু চলতেই আছে। তো এই ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা দেখছি ব্যাপারটা করা যায়। তাহলে ফেলো না ভাত করে ফেলো না। কথা বলছিলেন এই মুহূর্তে কক্সবাজারের পুলিশ সুপার কথা বলছিলেন, আন্দোলন যারা করছেন তাদের বিষয় নিয়ে কথা বলছিলেন সাংবাদিকদের সাথে, এবং আন্দোলনকারী যারা রয়েছে তাদের সাথেও কথা বলছিলেন। আমরা সেখান থেকে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যুক্ত রেখেছিলাম, দেখানোর চেষ্টা করেছিলাম। তবে এই মুহূর্তে দেখছেন তারা আবারও আন্দোলন করছেন, সেটা দেখাচ্ছে। আচ্ছা, আপনারা যারা দাঁড়িয়েছেন মিডিয়া পাশে দাঁড়াই, পুরুষ মানে যারা আছেন আপনারা সঙ্গ দিচ্ছেন, নারী ফিমেল হিসাবে পেছনে দাঁড়ান, আমরা একটু মাঝখানে বসে, মাঝখানে দাঁড়ানো যাবে না। আপনারা এদের পিছনে গিয়ে দাঁড়ান, আমরা তো এখানে বসে যাবো। এই মুহূর্তে দুই পাশে যে গাড়িগুলো আটকে রয়েছে সেগুলো হয়তো দেখছেন। এই গাড়িগুলো মূলত টেকনাফ থেকে কক্সবাজারমুখী এই গাড়িগুলো আটকে রয়েছে, এগুলো আটকা পড়েছে এবং এখানে হাজার হাজার গাড়ি এভাবেই সকাল 7টা থেকে আটকে রয়েছেন এবং রাস্তার মাঝে তারা এই মহিলাগুলো রাস্তার মাঝে তারা বসে পড়েছেন, বসে তারা আন্দোলন করছেন। তারা যে কর্মসূচি দিয়েছেন সেগুলো তারা পালন করছেন এবং আমাদের উকিয়াবাসীর দাবি, এখানে আমাদের অনেক ছাত্রছাত্রী সেখান থেকে দেখানোর চেষ্টা করছে। আমরা দেখছেন এই মুহূর্তে যে মেয়েরা রাস্তায় বসে তারা প্রতিবাদ করছেন এবং তাদের যে যৌক্তিক দাবিগুলি মনে করছেন তারা বলছেন তাদের যেই 4000-এর মতো টিচারদের সাটাই করেছে সেগুলো সেই তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না, এটা কিন্তু বলেছেন আমাদেরকে। তো আমরা এখনো পর্যন্ত শামীম কতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন আপনারা? আচ্ছা, আপনারা অবগত আছেন যে এটা হচ্ছে আমরণ অনুসূচি আমরা ঘোষণা করেছি, কারণ হচ্ছে আমাদের ডিসি 1 মাস, ইউনো 1 মাস এবং হচ্ছে RRRC 1 মাস করতে করতে 3টা মাস পার হয়ে গেল, কিন্তু আমাদের ব্যাপারে একটা পজিটিভ ফিডব্যাক আসলো না। ইউনিসেফ সরাসরি জানিয়ে দিয়েছে যে একটা পার্সনও তারা নিতে পারবে না। এরই পরিপ্রেক্ষিতে আমরা ডিসিকে সরাসরি জানিয়ে দিয়েছি যে আমরা আমরণ কর্মসূচি আমরা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের 1200 টিচারকে পুনর্বহাল করা হচ্ছে। সকাল 7টা থেকে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে আপনারা গাড়ি আটকিয়ে দিয়েছেন, মানুষের দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। আপনাদের কি মন্তব্য রয়েছে? আচ্ছা, আমরা এই জিনিসটা হচ্ছে আমরা ফেসবুক থেকে অবগত শুরু করে উকিয়াবাসী এবং ফুটবলবাসী যারা তরুণ নেতৃত্ব আছে, যারা এখানে লিডিং পার্সন আছে, যেমন হচ্ছে যারা হচ্ছে সমাজের কল্যাণ চাই, দেশের কল্যাণ চাই, তাদের সাথে আমরা দফায় দফায় মিটিং করেছি এবং মিটিং করার ফলে এখানে আপনারা জানেন যে আমরা জনদুর্ভোগ কিন্তু সৃষ্টি করিনি। আমরা হচ্ছে স্কুল, অ্যাম্বুলেন্স এবং হচ্ছে যারা হচ্ছে এমার্জেন্সি যারা কাজকর্মে বের হচ্ছে তাদেরকে আমরা যাতায়াতের জন্য সুযোগ তৈরি করে দিচ্ছি। শুধুমাত্র যে জিনিসগুলো হচ্ছে এনজিওর যে ওই জিনিসগুলোকে আমরা আটকে দিচ্ছি। কতক্ষণ পর্যন্ত এটা অব্যাহত রাখবেন? আমরা হচ্ছে এটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে 1200 জনকে হচ্ছে পুনর্বহাল না করতেছে ততক্ষণ পর্যন্ত এটা আমরা অব্যাহত রাখবো। দাবি মেনে না হওয়া পর্যন্ত আপনারা এই অবরোধ চালিয়ে যাবেন? হ্যাঁ।
ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলছিলাম। সকাল 7টা থেকে মূলত তারা রাস্তার দোপাশ আটকিয়ে দিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে সকাল থেকে আমরা দেখেছি এখানে 4000-এর মতো নারী পুরুষ যেগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত হয়েছেন তারা মূলত এখানে আন্দোলনে অংশ নিয়েছেন। এটা কিন্তু এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার এখানে আসছেন, আন্দোলনকারীদের সাথে তারা কথা বলেছেন। কথা বলে তারা সাংবাদিকদের সাথেও তারা কথা বলেছেন। কথা বলে তারা এখনও পর্যন্ত সেখানে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এখানে র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদেরকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এক পাশে আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন, অপর পাশে কিন্তু প্রশাসন অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে কক্সবাজারের জেলা পুলিশ সুপারকে আমরা এখানে দেখতে পেয়েছি। তবে আন্দোলনকারীরা যেটা আমাদেরকে বলছেন, তারা বলছেন তাদের 1200 চাকরিচ্যুত হোস্ট টিচারদের চাকরি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। এটা কিন্তু এখানকার যারা আন্দোলন করছেন তারা আমাদেরকে বলেছেন। আমি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করব। এখানে র্যাব সদস্যরা এখানে আসছেন। র্যাব সদস্যদের পাশাপাশি কক্সবাজার জেলা পুলিশ এবং কক্সবাজারের পুলিশ সুপার এখানে আসছেন। এবং আমরা যেটা দেখেছি এখানে রাস্তার দুপাশে রশি টাঙ্গিয়ে তারা রাস্তার দুপাশ আটকিয়ে দিয়েছেন। তবে সকাল 7টা থেকে আমরা দেখেছি যে সমস্ত টেকনাফ থেকে কক্সবাজারমুখী যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো আটকা পড়েছে। আবার কক্সবাজার থেকে যেই সমস্ত গাড়িগুলো টেকনাফ যাচ্ছেন প্রত্যেকটি গাড়ি আটকা পড়েছে। এখানে হাজার হাজার মানুষের দুর্ভোগ, অর্থাৎ সাধারণ মানুষের দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে কোটবাজারের যেই আরকান সড়ক রয়েছে, অর্থাৎ কক্সবাজারের যে মূল সড়কটি রয়েছে সেখানে আমরা আছি। আপনাদেরকে সেখান থেকে সরাসরি চ্যানেল ইনানিতে আমরা দেখানোর চেষ্টা করছি। এক পাশে প্রশাসনের অবস্থান, অন্য পাশে যারা আন্দোলন করছেন তাদের অবস্থান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনকারীদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং আন্দোলনকারীরা বলেছে 3 মাস আগেও তারা এই দাবি নিয়ে রাস্তায় এসেছিল, তাদের দাবি মেনে নেওয়া হয়নি। মেনে না নেওয়ার কারণে মূলত আজকেও তারা এই রাস্তায় তারা নেমে এসেছেন। তবে তাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে সরবেন না, এমনটাই কিন্তু আন্দোলনকারীরা আমাদেরকে বলছেন। আমরা উকিয়ার যে কোটবাজার এলাকা রয়েছে সেখান থেকে যুক্ত আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আরেকজন আন্দোলনে যারা অংশ নিয়েছেন, আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশ আন্দোলনকারীরা আছে, তাদের সাথেও কথা বলার চেষ্টা করব এবং আরও জানার চেষ্টা করব। আমরা এখানে যে সমস্ত আন্দোলনকারী নারী পুরুষরা এখানে কোটবাজারের যেই মূল সড়ক রয়েছে, আরকান রোড রয়েছে, সেখানে সকাল 7টা থেকে তারা আন্দোলন করছেন, তারা রাস্তায় বসে পড়েছেন। এখানে নারী পুরুষদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা জোরালোভাবে তারা স্লোগান দিচ্ছেন। তাদের যৌক্তিক দাবি যেটি বলছেন সেটি মেনে নেওয়া না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না এবং সড়কে তারা অবস্থান করবেন। তো সব মিলিয়ে সকাল থেকে এই পর্যন্ত চ্যানেল ইনানিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি জাহাঙ্গীর আলম।